ইউনেস্কোর 43তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে কোন দেশ? বিশ্ব ব্যাংকের মতে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি চলতি বছরে বৃদ্ধি পেতে পারে। ইসরায়েল হামাস সর্বশেষ যুদ্ধবিরতিতে সম্মত হয় কবে? প্রিয় চাকরি প্রত্যাশী সবাইকে বিদাবাড়ি থেকে স্বাগত জানাচ্ছি। আমি শাওন মোস্তফা। আমরা বরাবর মতো এই সাম্প্রতিক আপডেটগুলো নিয়ে আপনাদের সাথে আসি। প্রতি সপ্তাহের সাম্প্রতিক আপডেট যেটাকে বলা হয়, এক সপ্তাহের যে পত্রিকার নিউজগুলো থাকে সেখান থেকে কিছু নির্যাস অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আপনাদের সাথে আসি। আমরা বিগত সময়গুলোতে দেখেছি আমাদের সাম্প্রতিক তথ্যগুলো থেকে আপনারা অনেকটা উপকৃত হয়েছেন এবং অনেকে ভালো কিছু কমন পেয়েছেন প্রশ্ন। এর ধারাবাহিকতায় আমরা বরাবরের মতো আপনাদের জন্য এটা আয়োজনটা রেখে যাচ্ছি ইউটিউব চ্যানেলে। সো ইউটিউবে আপনারা যারা দেখবেন, আশা করি আপনার যতটুকু আমি প্রত্যাশা করি যে আপনারা মোটামুটি উপকৃত হবেন। আর সাম্প্রতিক সামনে যে পরীক্ষাগুলো আছে, খাদ্য থেকে শুরু করে অন্যান্য পরীক্ষাগুলোতে ধরে নিতে পারেন যে অ্যারাউন্ড কিছুটা হলো প্রশ্ন কমন পাবেন, এটা নিশ্চিত থাকতে পারেন। সো এই অনুযায়ী আমরা মূলত আজকের পর্ব আমরা ইতিমধ্যে 15টা পর্ব শেষ করে ফেলেছি, অর্থাৎ 15 সপ্তাহ, 3 মাস বা 4 মাসের মতো আমরা কিন্তু অলরেডি আপনাদেরকে এই সার্ভিসটা দিয়ে যাচ্ছি। সো আশা করি এটা কন্টিনিউ থাকবে। আপনাদের যদি আগ্রহ থাকে, দেখার আগ্রহ থাকে, বা আপনাদের এখানে কমেন্ট করেন, বা আপনারা এখানে রিয়াকশনে আসেন, অথবা আপনাদের বন্ধুদেরকেও রেফার করেন, হয়তোবা দেখা যাবে যে এটা অব্যাহত থাকবে। আমরা সবসময়ের জন্য চাই যে শিক্ষার্থী বান্ধব যে সকল ব্যাপারগুলো, এগুলো আপনাদের সর্বোচ্চ দেওয়ার জন্য। সো আজকে 16তম পর্বে আমি বেশ কিছু প্রশ্ন নিয়ে আপনাদের সাথে এসেছি। সবাই কেমন আছেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। পাশাপাশি আপনারা বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেল কারা কারা দেখেন বা কারা কারা ফলো করেন সেটাও জানাবেন। সো আমরা প্রথম প্রশ্নে যদি চলে আসি, অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ সংক্রান্ত ক্ষমতা সংবিধানের কত নং অনুচ্ছেদে রয়েছে? যেহেতু সাম্প্রতিক সময়ে বিচার বিভাগের ক্ষমতা, বিচার বিভাগের স্বাধীনতা, এই ব্যাপারগুলো নিয়ে একটা মোটামুটি ভাবে ডিসকাস হচ্ছে বা আলোচনা হচ্ছে, সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অনুচ্ছেদ। পাশাপাশি আপনারা সবাই জানেন সকল পরীক্ষাগুলোতেই সংবিধানের অনুচ্ছেদগুলো থেকে কিছু কন্ট্রাডিক্টরি অনুচ্ছেদগুলো বারবার পরীক্ষা দিয়ে দিচ্ছে। বিসিএস থেকে খাদ্য বলেন, অন্যান্য প্রাইমারি বলেন, সব পরীক্ষায় কিন্তু সংবিধান থেকে একটা বা দুটা প্রশ্ন থাকেই যায়। সো সংবিধানের মধ্যে একেবারে হট ইস্যু যেগুলো থাকে, একবারে কারেন্ট ইস্যু যেগুলো থাকে, সেগুলোই বর্তমান সবচেয়ে বেশি আসছে। যেহেতু প্রসিকিউটর আমরা সবাই জানি আন্তর্জাতিক আদালত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এগুলো গঠন হচ্ছে এবং বিচারের রায় কার্যকর হচ্ছে বা বিচারের রায়গুলো দিচ্ছে। সুতরাং এখানে আদালতের যে অধস্তন আদালতগুলো আছে তাদের এখতিয়ারগুলো কেমন, তাদের বিচার প্রক্রিয়া কিভাবে হবে, তাদের পদোন্নতি কিভাবে হবে, তারা প্রমোশন কিভাবে পাবে, ডিমোশন কিভাবে হবে, বদলি কিভাবে হবে, এই সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী কিন্তু সংবিধানে বলা আছে কোন একটা ধারায়। এই ধারাটাই মূলত আমরা আজকে আলোচনা করব। কত নং অনুচ্ছেদে আলোচনা করা আছে? এটা সংবিধানের 116 নম্বর অনুচ্ছেদে কি করা আছে, আলোচনা করা আছে। 116 নম্বর অনুচ্ছেদে কি বলা আছে? 116 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে, যদি আমি বলি 116 নম্বর অনুচ্ছেদে এইভাবে বলা আছে যে ম্যাজিস্ট্রেট সহ নিম্ন আদালতের বিচারকদের, ম্যাজিস্ট্রেট সহ, ম্যাজিস্ট্রেট পর্যন্ত যেমন আমাদের বিসিএস ক্যাডার থেকে যারা, ম্যাজিস্ট্রেট সহ নিম্ন আদালতের বিচারকদের পদোন্নতি, বদলি থেকে শুরু করে ডিমোশন, বেতন ভাতা ইত্যাদি সকল ব্যাপারে এখতিয়ার কার কাছে থাকবে? দুটো জায়গায় থাকবে, রাষ্ট্রপতি এবং সুপ্রিম কোর্টের হাতে। কার হাতে? রাষ্ট্রপতি এবং সুপ্রিম কোর্টের হাতে। সব বিচারকদের নিয়ন্ত্রণ সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী সংবিধানের 116 নম্বর অনুচ্ছেদে দেওয়া আছে। আর এই ক্ষেত্রে এই 116 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে 1 নম্বরে বিচারকদের নিয়ন্ত্রণ সংক্রান্ত সকল কার্যাবলী কার হাতে থাকবে? রাষ্ট্রপতি নিয়ন্ত্রণ করে থাকেন। কে? রাষ্ট্রপতি নিয়ন্ত্রণ করে থাকেন। এটা 1975 সালের পরে, পরবর্তী সময় এটা আইন করে করা হয়। তবে 1975 সালের আগে এদেরকে নিয়ন্ত্রণ কারা করত? সুপ্রিম কোর্ট নিয়ন্ত্রণ করত। কারা করত? সুপ্রিম কোর্ট নিয়ন্ত্রণ করত। কাদেরকে? এই বিচারক থেকে শুরু করে অন্যান্যদেরকে। কিন্তু 1975 সাল পরবর্তী সময় এর নিয়ন্ত্রণের ভার চলে আসে রাষ্ট্রপতির হাতে সংবিধানের মাধ্যমে। এখানে আমরা সম্পূরক প্রশ্ন হিসেবে দু একটা প্রশ্ন দিতে পারি যে সুপ্রিম কোর্টের কথা তাহলে কোথায় বলা আছে? সুপ্রিম কোর্টের কথা সংবিধানের কোথায় বলা আছে? সুপ্রিম কোর্টের কথা সংবিধানের 94 অনুচ্ছেদে বলা আছে। কত অনুচ্ছেদ? 94 অনুচ্ছেদে বলা আছে। এর পাশাপাশি আরো একটা প্রশ্ন আসে যে সুপ্রিম কোর্টকে কোর্ট অফ রেকর্ড বলা হয় কেন? কোর্ট অফ রেকর্ড বলা হয়, কোর্ট অফ রেকর্ড বলা হয় কোন কোর্টকে? ঠিক আছে,
কোড অফ রেকর্ড বলা হয় 108 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টকে। এখানে বলা হচ্ছিল যে আপিল বিভাগের কথা বলা হচ্ছিল, হাইকোর্ট বিভাগের কথা বলা হচ্ছিল। হাইকোর্ট বিভাগ যেহেতু সবচেয়ে বড় কাজ করে থাকে, এজন্য ওই অনুযায়ী সুপ্রিম কোর্টকেই মূলত কোড অফ রেকর্ড বলা হয়। কারণ সুপ্রিম কোর্টের দুটো বিভাগ, একটা আপিল বিভাগ, একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ। হাইকোর্ট বিভাগ যেহেতু সুপ্রিম কোর্টের নার্ভ হিসেবে কাজ করে, এজন্য 108 নম্বর অনুচ্ছেদকে কোড অফ রেকর্ড বলা হয়। কোন কোর্টকে? সুপ্রিম কোর্টকে বলা হয়ে থাকে। পাশাপাশি বাংলাদেশের একটা কোর্ট থাকবে, সেটা সুপ্রিম কোর্ট নামে পরিচিত, এটা বলা আছে 94 নম্বর অনুচ্ছেদে। তাহলে দেখেন একটা প্রশ্ন থেকে বেশ কটা প্রশ্ন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এগুলো সবগুলো বিসিএস থেকে শুরু করে অন্যান্য পরীক্ষাগুলোতে চলে আসে, সুতরাং কোনোভাবে বাদ দেওয়া যাবে না। তাহলে 1 নম্বর প্রশ্ন আমরা শেষ করলাম। আমরা 2 নম্বর প্রশ্নে চলে আসি যে আপনাদের কি থাকতে পারে। বৈশ্বিক মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস FIDH, ঠিক আছে, FIDH যদি আমরা বলে থাকি, হিউম্যানের আমরা যদি বলি ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস, ফেডারেশন ইন্টারন্যাশনাল আমরা যদি বলি যে হিউম্যান রাইটসের যদি এক বাক্যে নিয়ে আসি, FIDH এর কথা বলা আছে। এর সভাপতির নাম কি? এখানে সভাপতির নাম কিন্তু চাওয়া হয়েছে। আমরা যদি দেখি সভাপতি বর্তমানের ক্ষেত্রে তিনি খুবই একজন আলোচিত ব্যক্তি, অ্যালেস মগওয়ে, ঠিক আছে। অ্যালেস মগওয়ে এর যদি আমরা বলে থাকি বাসিন্দা, কোন দেশের বাসিন্দা, তাই না, পরীক্ষা আসতে পারে। তিনি মূলত একজন মানবাধিকার কর্মী, কি একজন মানবাধিকার কর্মী এবং আইনজীবী। সে হচ্ছে মানবাধিকার কর্মী এবং মানবাধিকার কর্মী ও আইনজীবী, মানবাধিকার কর্মী এবং উনি একজন আইনজীবী মূলত। সো এই আইনজীবী হচ্ছে কোন দেশের তাহলে, তাই না? এটা একটা পরীক্ষা আসতে পারে না? বলেন দেখি, কেউ বলতে পারবেন কি না? এই আইনজীবী কোন দেশের? এই আইনজীবী হচ্ছে বাসিন্দা হচ্ছে বতসোয়ানা। কোন দেশের? বতসোয়ানার বাসিন্দা। তিনি হচ্ছেন বতসোয়ানার বাসিন্দা। তিনি একজন মানবাধিকার কর্মী, অ্যালিস মগওয়ে। তিনি মূলত বর্তমান এই দায়িত্বে রয়েছেন, হিউম্যান রাইটস ফেডারেশনের দায়িত্বে তিনি রয়েছেন। তিনি 2019 সালে এই দায়িত্ব গ্রহণ করেছিলেন। কত সালে? 2019 সালে দায়িত্ব গ্রহণ করেছিলেন। এখন পর্যন্ত তিনি এই দায়িত্বে আছেন। তাহলে এখান থেকে আপনাদের পরীক্ষা যদি আসে, FIDH এর প্রধান হচ্ছে অ্যালিস মগওয়ে। তিনি কোন দেশের নাগরিক ছিলেন? বতসোয়ানা নাগরিক ছিলেন। তিনি কি ছিলেন? পেশায় কি ছিলেন? একজন আইনজীবী এবং মানবাধিকার কর্মী। এটা এখন বর্তমানে তিনি সভাপতির দায়িত্ব পালন করছেন। এখান থেকে 2-3টা প্রশ্ন আপনারা সচরাচর পেয়ে গেলেন। এবার আমরা যদি আসি, ইউনেস্কোর 43তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে কোন দেশ? খুবই 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 গুরুত্বপূর্ণ। সামনের যে কোনো পরীক্ষায় দেখবেন এটা চলে এসেছে, ঠিক আছে, সামনের যে কোনো পরীক্ষা এটা চলে এসেছে, সুতরাং পড়ে ফেলতে হবে। ইউনেস্কোর 43তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছে আমাদের দেশ বাংলাদেশ। কোন দেশ? বাংলাদেশ নির্বাচিত হয়েছে। তাহলে ইউনেস্কো আমরা সবাই জানি যে এটা মূলত ওয়ার্ল্ড হেরিটেজ যেগুলো আছে সেগুলো স্বীকৃতির ক্ষেত্রে এবং অন্যান্য ব্যাপারগুলো দেখে থাকেন ইউনেস্কো। এখন সেটার সভাপতি হিসেবে বাংলাদেশ কিন্তু 2 বছরের জন্য নির্বাচিত হয়েছে। কত বছর? 2 বছরের জন্য নির্বাচিত হয়েছে। এটা সভাপতি হিসেবে বাংলাদেশ 2 বছর থাকবে। আমরা কিন্তু সাম্প্রতিক সময় বেশ কিছু সংগঠনের সভাপতি হচ্ছি, তাই না? বিমস্টেকের সভাপতি আমরা হয়েছি, আপনারা তো জানেন। পাশাপাশি আসিয়ানের আমরা পর্যবেক্ষক দেশে পরিণত হয়েছি। এটাও কিন্তু একটা বিগ, আমরা যদি বলি, অর্জন। এই এত বছরে আমরা এত দূর পর্যন্ত কিন্তু আগাতে পারিনি, বাট সাম্প্রতিক সময় আমরা ভালোই আগাচ্ছি এই জায়গাগুলোতে। তাহলে এটা আমরা 2 বছরের জন্য হয়েছি। তাহলে আমাদের কথা হচ্ছে, বাংলাদেশ ইউনেস্কোর সদস্যপদ পায় কত সালে? বলেন দেখি, আপনাদের বাড়ির কাজ। বাংলাদেশ ইউনেস্কোর সদস্যপদ পায় কত সালে? ঠিক আছে, এটা হোমওয়ার্ক। আপনারা যারা লাইভ দেখবেন তারা এটা কমেন্ট করবেন। বাংলাদেশ কত সালে ইউনেস্কোর সদস্যপদ লাভ করে? হোমওয়ার্ক দেখি আপনারা উত্তর করতে পারেন কিনা পারেন। সবাই এটা পড়বেন, পড়ার পর এখান থেকে উত্তর করার চেষ্টা করবেন। আমি আশা করি যে আপনারা অবশ্যই কমেন্ট করবেন যারা আমার লাইভটা দেখবেন। তারপর আমরা আসি, এখন পর্যন্ত মোট কতবার আদমশুমারি হয়েছে? বাংলাদেশে এখন পর্যন্ত মোট কতবার আদমশুমারি হয়েছে? বাংলাদেশে আদমশুমারি এখন পর্যন্ত হয়েছে 6 বার। কয়বার? 6 বার। আর এই 6 বার আদমশুমারির মধ্যে আমরা যদি তারিখ দেখি, প্রথমটা এবং শেষটা সব সময়ের জন্য মনে রাখার চেষ্টা করবেন। আপনাদের কিন্তু বিসিএস এ প্রশ্ন আসছিল, সর্বশেষ আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের বর্তমান জনসংখ্যা কত কোটি? তার মানে আদমশুমারি থেকে প্রশ্ন দিয়ে থাকে। সো বাংলাদেশে সর্বশেষ আদমশুমারি হয়েছে 2022 সালে, সর্বপ্রথম আদমশুমারি হয়েছে 1974 সালে। ঠিক আছে,
সর্বপ্রথম এবং সর্বশেষ মনে রাখবেন। এর সাথে সম্পূরক হিসেবে আরেকটা প্রশ্ন দেই, আপনারা এটা নিতে পারেন। সেটা হচ্ছে বাংলাদেশের কৃষি শুমারিও কিন্তু হয়েছে 6 বার। কতবার কৃষি শুমারি হয়েছে বাংলাদেশে? 6 বার। এর মধ্যে প্রথম যদি আমরা বলি, প্রথম পাকিস্তান আমলে 1960 সালে, এবং সর্বশেষ যদি আমরা বলি শেষ হয়েছে 2019 সালে। পাশাপাশি বাংলাদেশে প্রথম কত সালে হয়েছে? 1977 সালে। এই যে এগুলো কিন্তু মনে রাখার মতো, অর্থাৎ কৃষি শুমারি এবং আদমশুমারি দুটোই 6 বার করে বাংলাদেশে হয়েছে। কৃষি শুমারি প্রথম হয়েছে 1960 সালে পাকিস্তান আমলে, আর সর্বশেষ হয়েছে 2019 সালে। আদমশুমারি প্রথম হয়েছে 1974 সালে, সর্বশেষ হয়েছে 2022 সালে। এই যে জায়গাগুলো খুব সুন্দর করে মনে রাখার চেষ্টা করবেন, অর্থাৎ 6 সংখ্যা দিয়ে মনে রাখা যাবে। দুইটা শুমারি গিয়ে কয়বার? 6 বার করে হয়েছে। কৃষি শুমারি এবং আদমশুমারি দুটাই হয়েছে 6 বার করে। এরপর তারিখগুলোকে যেন গুলিয়ে না ফেলেন, এই জন্য আমি বলে দিলাম শেষ 19 সাল, প্রথম 60 সাল, প্রথম 74, শেষ 2022 সাল। পারবেন না? মনে হয় পারবেন, তাই না? অবশ্যই পারবেন, আমি প্রত্যাশা করি কারো ভুল হবে না। সামনে পরীক্ষা আছে খাদ্যের জন্য, খাদ্যের পরীক্ষার জন্য এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা একটু ইম্পর্টেন্ট, এবং আপনারা আশা করি এটা পড়ে যাবেন মোটামুটি ভাবে। ঠিক আছে সবাই? এরপরে প্রশ্ন যদি আমরা আসি, পরে দেখি আপনাদের জন্য কি আছে। বেশ কিছু প্রশ্ন আজকে আপনাদের জন্য নিয়েছি আমি। বিশ্ব ব্যাংকের মতে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি চলতি বছরে বৃদ্ধি পেতে পারে। এটা সম্পর্ক প্রশ্ন, একবারে শুধু পড়ে ফেলবেন। 4.8%, অর্থাৎ আমাদের গ্রোথ ডোমেস্টিক প্রোডাক্টের যে পরিমাণ আছে, এই গ্রোথ ডোমেস্টিক প্রোডাক্টের পরিমাণ, জিডিপির পরিমাণ আমাদের বেড়ে যাবে কত? 4.8% 2025-26 অর্থ বছরে। এই শতাংশটাকে খুব সুন্দর করে মনে রাখবেন। বিশ্বে ইলিশ উৎপাদনে শীর্ষ দেশ, এই যে শীর্ষের অবস্থানে কিন্তু আমরা বেশ কিছুতে চলে আসছি, তাই না? বিশ্বে ইলিশ উৎপাদনে এই আমাদের যদি আমরা বলি মাছে ভাতে বাঙালি, তাই না? এই মাছে ভাতে বাঙালি, মাছ আমাদের, ইলিশ আমাদের জাতীয় মাছ, তাই না? ইলিশ থেকে শুরু করে বাংলাদেশে এখন বলা হয় যে পাঙ্গাস আমাদের জাতীয় মাছ, তাই না? পাঙ্গাসকে কম দামে পাওয়া যায়, আর গুলো মাছ, ইলিশ তো এখন আমাদের ধরা ছোঁয়ার বাইরে। কিন্তু একমাত্র এই মাছটায় পৃথিবীর বলা হয়ে থাকে এমন একটা মাছ, এই ইলিশ মাছ, যে পৃথিবীর অনেক নদী আছে, কয়েক লাখ নদী আছে, বাট কোন নদীতে এই মাছটা জন্মে না। অর্থাৎ এটার বিশেষত্ব হচ্ছে বাংলাদেশের পদ্মা মেঘনা থেকে শুরু করে বাংলাদেশের যে নদীগুলো আছে, এইখানেই শুধু সবচেয়ে বেশি পর্যাপ্ত ইলিশ পাওয়া যায়। পৃথিবীর প্রায় 86% ইলিশ, 86%, অনেকের মতে 86% ইলিশ বাংলাদেশে উৎপাদন হয়। পাশাপাশি অনেক বই আছে 75%, তবে আপনারা 86% নেবেন। আর আমাদের প্রায় জিডিপির কত শতাংশ? জিডিপির প্রায় 1% আমাদের এই ইলিশ থেকে কিন্তু আসে। অর্থাৎ ইলিশ আমাদের জাতীয় মাছ, কিন্তু দাম হয়তো বা অনেক বেশি, বাট আমরা খাইতে পারি না, গরিব মানুষের জন্য হয় না। কিন্তু এই মাছটার এখন এক সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এই মাছটা পৃথিবীর অন্য কোনো নদীতে জন্ম নেয় না। ইভেন ভারতেও কিন্তু খুব একটা বেশি ইলিশ জন্ম নেয় না। প্রায় বলা হয়ে থাকে যে 12-13% ইলিশ ভারতে জন্ম নেয়, এর বেশি ইলিশ ভারতে জন্ম নেয় না। তার মানে বাংলাদেশে এর সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এই ইলিশটা বাংলাদেশে একমাত্র, বাংলাদেশের নদীতে ভূগর্ভে। এটা জানি না এটা আমাদের জন্য আশীর্বাদ কিনা, কারণ ইলিশের পোনা নিয়ে যা বিশ্বের অনেক দেশে মূলত ইলিশের পোনা, ইলিশের বাচ্চা, ইলিশের ডিম, এগুলো নিয়ে যাওয়া তারা রিসার্চ করেছে নদীতে উৎপাদন করার জন্য, বাট পারে নাই, সত্যিকার অর্থে পারে নাই, সেখানে মরে যায়। কিন্তু বাংলাদেশে কেন বা এটা জন্মে? অবশ্যই এখানে কিছু না কিন্তু আছে, তাই না? সো এই যে পৃথিবীর সবচেয়ে বেশি ইলিশ জন্মে, খুবই সুস্বাদু একটা নদীর মাছ। সাগরে অনেক মাছ পাওয়া যেতে পারে, কিন্তু নদীতে এরকম ইলিশ, এরকম মাছ, নদীতে এরকম স্বাদের মাছ সহজে পাওয়া যায় না। সো এই ইলিশ আমাদের বাংলাদেশে উৎপাদনে, এখন পর্যন্ত আমরা বাংলাদেশের উৎপাদনে কি শীর্ষে আছি? কত শতাংশ? প্রায় 86% ইলিশ 2023 সালের আপডেট মতে। এসএমই খাত বলতে কোন খাতকে বোঝায়? এসএমই খাত, তাই না? স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, যেটা আমরা বলতে থাকি সহজভাবে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প। খুবই গুরুত্বপূর্ণ বর্তমানের জন্য, খুবই গুরুত্বপূর্ণ, এবং এই খাতকে সরকার সর্বোচ্চ লেভেলের প্রায়োরিটি দিচ্ছে এখন। ঠিক আছে, সর্বোচ্চ লেভেলের প্রায়োরিটি দিচ্ছে। তাহলে এটাকে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প খাতকে কি বলা হয়? ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে বলা হয় এসএমই, অর্থাৎ স্মল অ্যান্ড কি মিডিয়াম এন্টারপ্রাইজ।
ঠিক আছে, এই স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ যেটা ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে বোঝানো হয়, বাংলাদেশে এই ক্ষুদ্র এবং মাঝারি শিল্প প্রায় ধ্বংসের পথে, মোটামুটি ভাবে ধ্বংসের পথে চলে গেছে। এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য সরকার এখন বেশ কিছু প্ল্যান নিচ্ছে। এখন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এসএমই খাত, এই যে গ্রামীণ ব্যাংকে আপনাদের চলে আসছিল এবার, এসএমই খাত বলতে কি বোঝানো হয়? এসএমই খাত কি? ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে আমরা বুঝে থাকি। এর তাহলে ধারাবাহিকতা কেমন? যদি আমরা বলি যে এসএমই খাতের মধ্যে স্মল বলা হয়, ক্ষুদ্র কুটির শিল্প বা ক্ষুদ্র শিল্প বলা হয়, যেখানে 1 থেকে 25 জন থাকবে। কতজন? 1 থেকে 25 জন কর্মচারী সেখানে কাজ করবে। আর 26 থেকে 100 জন যেখানে থাকবে, 26 থেকে 100 জন যদি থাকে সেটাকে বলা হয় মিডিয়াম, কি বলা হয়? মিডিয়াম শিল্প বা মিডিয়াম খাত বা শিল্প খাত বলা হয় থাকে। কত খাত? 1 থেকে 26 থেকে 100 পর্যন্ত হলে। আর 1 থেকে 25 জন পর্যন্ত যদি কোনো প্রতিষ্ঠানে থাকে সেটা হচ্ছে ক্ষুদ্র শিল্প বলা হয়ে থাকে। ক্ষুদ্র কুটির শিল্প বা শিল্প খাতকে বোঝানো হয়ে থাকে। তাহলে এই দুটো জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটু গুরুত্ব দিয়ে সবাই পড়ে ফেলবেন। আর এই ক্ষেত্রে আপনাদের যদি বলি, এই ক্ষুদ্র খাত থেকে আমাদের কত কর্মসংস্থান, ক্ষুদ্র এবং মাঝারি বা এসএমই খাতে আমাদের কত পরিমাণ কর্মসংস্থান আছে? 30 থেকে 40%। কত? 30 থেকে 40% কর্মসংস্থান। এই যে এই প্রশ্নগুলো কিন্তু আমি দিচ্ছি, কোথাও জীবনে পাবেন না, অর্থাৎ খুবই কঠিন করে পড়তে হবে। এই যে আগে বলেছি এখনকার প্রশ্নগুলো সব গভীর থেকে করে, দেখেন এগুলো আপনারা সহজ কিন্তু ভাবতেন যে না এটা তো পড়লাম আর হয়ে গেল। এখন যেটা হচ্ছে এই ভিতর থেকে আসে। ভিতর থেকে কিভাবে আসে? এসএমই খাতের ক্ষুদ্র শিল্প বলতে কতজন কর্মীকে বোঝানো হয়, মাঝারি শিল্প বলতে কতজন কর্মীকে বোঝানো হয়, অথবা এই ক্ষুদ্র এবং মাঝারি শিল্পতে আমাদের কত শতাংশ কর্মসংস্থান হয়, এগুলো এখন চলে আসে, ভিতর থেকে চলে আসে। এই জন্য ভিতরের প্রশ্নগুলো আমি নেওয়ার চেষ্টা করেছি, ভিতর থেকে আলোচনা করলে যাতে আপনাদের ভবিষ্যতে এই জায়গাটা থেকে মোটামুটি ভাবে একটু ছাড় পান সবাই। ঠিক আছে, তাহলে এটাতে দেখেন এইগুলো আমার মনে হয় না আপনারা কেউ কখনো এটা এভাবে পড়েছেন। আপনারা একেবারে ভালো করে ক্লাসটা দেখার পর কমেন্ট করবেন এই প্রশ্নটার, বিশেষ করে এই তথ্যগুলো কোথাও আরো পড়েছেন কিনা কখনো, একটু কমেন্ট করবেন। কমেন্ট করলে ভালো লাগে যে কমেন্টগুলো আপনাদের সবাই দেখি, আমরা বিদ্যাবাড়ি থেকে আপনাদের কমেন্টগুলো উত্তর দেওয়ার চেষ্টা করা হয়, এটা খুবই ভালো। এবং আপনাদের এই আগ্রহের উপরে কিন্তু আমাদের নেক্সট যে এপিসোডগুলো সেগুলো কিন্তু নির্ভর করবে, এটা মাথায় রাখেন। আর আগেও বলেছি এখনো বলি, বিনা স্বার্থে আমরা আপনাদেরকে এই সুযোগটা দিচ্ছি, অর্থাৎ ডিরেক্ট লাইভ করে আপনাদের এই প্রশ্নগুলো উত্তর করে দিচ্ছি। এগুলোর পাশাপাশি আরো বেশ কিছু প্রশ্ন দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। সুতরাং এঙ্গেজমেন্ট বাড়ান, আর আপনারাও অবশ্যই কমেন্ট করার চেষ্টা করবেন। লাইভটাকে কারা কারা দেখবেন সেটাও কমেন্ট করবেন, এতে করে এঙ্গেজমেন্ট বাড়বে এবং আমরা উৎসাহ পাবো। আমরাও সামনের দিনগুলোতে আপনাদেরকে এই সার্ভিসটা কন্টিনিউ করব, এটা সবসময় মাথায় রাখবেন। ইসরায়েল হামাস সর্বশেষ যুদ্ধবিরতিতে সম্মত হয় কবে? একেবারে যদি বলি আমি, এটা ভিভিআই প্রশ্ন। কি প্রশ্ন? এটাকে বলবো কি? ভিভিআই, একেবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দুটা জিনিস মনে রাখবেন, যুদ্ধবিরতিতে সম্মত হওয়া এবং চুক্তিতে স্বাক্ষর করা আলাদা জিনিস। ঠিক আছে, দুটো তারিখেও হবে ভিন্ন। তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে কিন্তু তারপরে চুক্তিতে স্বাক্ষর করেছে আলাদা সময়ে, ওই আলাদা সময়টা আমাদের মাথায় রাখতে হবে। সো তারা যুদ্ধবিরতিতে সম্মত হয় 8ই অক্টোবর। কত তারিখ? 8ই অক্টোবর সম্মত হওয়া। আর চুক্তি স্বাক্ষর করে কত তারিখ? এটা পরীক্ষা আসে। ঠিক আছে, চুক্তি স্বাক্ষর করে কত তারিখ? তারপর হচ্ছে স্থান, তারপর হচ্ছে মধ্যস্থতাকারী দেশ। এই যে যদি আমি বলি যে এখান থেকে নিশ্চিত থাকতে পারেন এই কয়টা প্রশ্ন থেকে আগামী খাদ্যে বলেন, যে পরীক্ষা বলেন, যে কোনো পরীক্ষার মধ্যে একটা প্রশ্ন কমন, 100% বলে দিচ্ছি, গিয়ে চোখ বন্ধ করে আন্তর্জাতিক থেকে এই প্রশ্নটা কমন পাবেন এই 3টা বা 4টা প্রশ্নের মধ্যে। তাহলে 8ই অক্টোবর চুক্তি স্বাক্ষর করে কত অক্টোবর? এই যে 2 দিন গতকাল 13ই অক্টোবর। কত তারিখ? 13ই অক্টোবর 2025। এটা কিন্তু একটা অবিস্মরণীয় চুক্তি আমরা বলতে পারি। স্থান কোথায় বলেন তো দেখি? স্থান হচ্ছে মিশরে। কোথায়? শারম আল শেখ। মিশরের শারম আল শেখ শহরে মূলত কি করা হয়? এই চুক্তি স্বাক্ষরিত হয়। কোথায়? মিশরের শারম আল শেখ শহরে। মধ্যস্থতাকারী কোন কোন দেশ ছিল? মধ্যস্থতাকারী দেশ ছিল মোটামুটি 4টা। মিশর, তারপর হচ্ছে তোমার 2 নম্বর যদি বলি সিরিয়াও এখানে আছে, সিরিয়া সামথিং হেল্প করেছে। এরপর হচ্ছে তুরস্ক,
ঠিক আছে, তারপর হচ্ছে যুক্তরাষ্ট্র এবং সবার শেষে যদি আমরা বলি কাতার। ঠিক আছে, সিরিয়া এখানে বাদ দিলাম। সিরিয়া ছাড়াও বাকি যে 4টা দেশ আছে, এই 4টা দেশ মূলত এখানে সবচেয়ে বেশি প্রত্যক্ষ ভূমিকা রেখেছে। সিরিয়া হালকা পাতলা এখানে একটা ছিল, কিন্তু আপনারা 4টা দেশকে বেশি রাখবেন। মধ্যস্থতাকারী দেশ কয়টা? মিশর, তুরস্ক, যুক্তরাষ্ট্র এবং কাতার, এই 4টা দেশ। ঠিক আছে, চুক্তি স্বাক্ষর 13 অক্টোবর 2025, সম্মত হয় 8 অক্টোবর 2025। স্থান শারম আল শেখ শহর মিশর, এবং মধ্যস্থতাকারী দেশ মিশর, তুরস্ক, যুক্তরাষ্ট্র ও কাতার। ভুলে যাওয়া যাবে না এই প্রশ্ন। চোখ বন্ধ করে একটা প্রশ্ন কমন পাবেন, সামনে যে কোনো পরীক্ষার মধ্যে আপনি একেবারে শিওর থাকতে পারেন। ঠিক আছে, ওকে। তারপরে প্রশ্ন আমরা চলে আসি, গোলান মালভূমি কোথায় অবস্থিত? এটা এক বাক্যে যদি আমরা পড়ে যাই, সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মধ্যবর্তী স্থান হচ্ছে গোলান মালভূমি। এটা হচ্ছে উঁচু। ঠিক আছে, উঁচু ভূমি হওয়ার কারণে এটা অর্থনৈতিকভাবে বলেন আর রাজনৈতিকভাবে বলেন খুবই গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে দখল করে আছে। তার পাশাপাশি এটার আয়তন হচ্ছে 1800 বর্গ কিলোমিটার। কত? 1800 বর্গ কিলোমিটার, মোটামুটি ভালো আয়তনের জায়গা। 1800 বর্গ কিলোমিটার হচ্ছে এর আয়তন। এই হচ্ছে গোলান মালভূমি, যেটা আমরা বলে থাকি ইসরায়েল এবং সিরিয়ার মধ্যবর্তী। কোথায়? ইসরায়েল এবং সিরিয়া। এটা 47তম BCS আপনাদের চলে আসছিল। গোলান মালভূমি কোথায়, কোন দেশের মানে অবস্থান, বা তার অবস্থান কোন দেশের, বা মালিকানা কোন দেশের, এটা কিন্তু কি হবে? সিরিয়ার মালিকানা। গোলান মালভূমি চলে আসছিল। এরপর আসেন আরেকটা, এর সাথে মনে রাখবেন সিনাই উপদ্বীপ। হ্যাঁ, সিনাই উপদ্বীপটাও পরীক্ষা আসে। সিনাই উপদ্বীপ কোথায়? এটা আবার মিশরে। কোথায়? সিনাই উপদ্বীপ হচ্ছে মিশরে। এটাও কিন্তু ইসরায়েল দখল করে নিয়েছিল। পরবর্তী সময়ে ইসরায়েল দখল করার পর তারা শর্ত দিয়েছিল, যদি মিশর তাদেরকে কি করে স্বীকৃতি দেয় তাহলে এটাকে ফেরত দেওয়া হবে। তখন মিশর তাদেরকে স্বীকৃতি দেওয়ার কারণে মিশরকে OIC থেকে বাতিল করে দেওয়া হয়েছিল, অর্থাৎ OIC থেকে মিশরকে বাদ দিয়ে দিয়েছিল, শুধুমাত্র ইসরায়েলকে কেন স্বীকৃতি দিল। এবং ওই যে সেখানে কিন্তু আনোয়ার সাদাত, আমরা যেটা বলে থাকি মিশরের প্রেসিডেন্ট ছিলেন আনোয়ার সাদাত, তাকে কিন্তু গুলি করে মানে খুন করে মেরে ফেলা হয়। কেন? সে ইসরায়েলকে স্বীকৃতি দিল। এই ইসরায়েল যুদ্ধ বা আরব যুদ্ধ কিন্তু একদিনের না, সেখানে তাকে খুন করা হয়। কেন? সে ইসরায়েলকে স্বীকৃতির জন্য দিল। সিনাই উপদ্বীপের জন্য মূলত স্বীকৃতিটা নিয়েছিল ইসরায়েল। খুবই চালাক জাতি। ইসরায়েল মিশরের কাছ থেকে স্বীকৃতি নিয়েছিল, আর এই জন্য মিশরের তখন এক বিশাল ধরনের, যদি আমরা বলি যে ভয়াবহ এক রকমের যুদ্ধ শুরু হয়ে গেছিল। প্রথম বাংলাদেশি হিসেবে কৃত্রিম অক্সিজেন ছাড়া পৃথিবীর 8ম উঁচু পর্বত মানাসলু জয় করেছেন কে? এটাও 100% গুরুত্বপূর্ণ। অর্থাৎ যদি আমি মনে করি প্রশ্নকর্তা চালাক হয়, প্রশ্নকর্তার বুদ্ধি থাকে, প্রশ্নকর্তার যদি মনে করি যে সে আপডেট থাকে, তাহলে এই প্রশ্নটা না দিয়ে থাকতে পারবে না। তাহলে এটার নাম হচ্ছে বাবর আলী। আমরা সবাই জানি বাবর আলী কত তারিখে? 15 সেপ্টেম্বর 2025 সাল। এই 15 সেপ্টেম্বর 2025 সালে বাবর আলী 8ম উঁচু পর্বত মানাসলু কোনো প্রকার অক্সিজেন ছাড়াই, চিন্তা করে দেখেছেন? আমরা এমনিতেই 8 তলা 10 তলা বিল্ডিং উঠতে গেলে যদি সিঁড়ি বেয়ে উঠি, আমরা লিফটে না চড়ে উঠি, সিঁড়ি বেয়ে উঠি, আমাদের এমনিতে হাফ উঠে যায় না? হাঁফানি উঠে যায় না? আমাদের নিঃশ্বাস নিতে সমস্যা হয়। সেখানে এত বড় পৃথিবীর 8ম উঁচু পর্বতমালা তিনি কোনো প্রকার অক্সিজেন ছাড়াই অতিক্রম করেছে। কোনো প্রকার অক্সিজেন ছাড়া সেখানে তিনি উঠেছে। কি পরিমাণ মানসিক শক্তির অধিকারী হলে এটা হতে পারে, তাই না? কি পরিমাণ মানসিক শক্তি থাকতে পারে, মানসিক স্পৃহার বলে এটা হতে পারে, একবার খেয়াল করে দেখেন। এই বাবর আলী খুবই বাংলাদেশের জন্য বর্তমানে খুবই মানে কি বলবো, বাড়ির কাজ দিচ্ছি একটা। তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন? ঠিক আছে, বাবর আলীর জন্মস্থান কোথায়, এটা আপনারা উত্তর করবেন। ক্লিয়ার? বাবর আলীর জন্মগ্রহণ করেছেন কোথায়, এটা আপনাদের বাড়ির কাজ। দেখি ইউটিউবে যারা আমার লাইভটা দেখবেন, অফকোর্স আপনারা কমেন্ট করে জানাবেন এটা তার জন্মস্থান কোথায় বাবর আলীর। পারবেন, সবাই পারবেন কম বেশি। এলডিসি থেকে উত্তরণের পর ইউরোপীয় ইউনিয়ন কত সাল পর্যন্ত বাংলাদেশকে শুল্কমুক্ত প্রবেশিকা দিবে? এটা আমরা সবাই জানি। এলডিসি থেকে, লিস্ট ডেভেলপড কান্ট্রি থেকে আমরা উত্তরণ হব কত সালে? 2026 সালে, তাই না? এলডিসি লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে আমরা 2026 সালে উত্তরণ হওয়ার পরে তারপরও আমাদের বলেছে যে ইউরোপীয় ইউনিয়ন আমাদের এলডিসি থেকে বের হওয়ার পর আমাদের বেশ কিছুদিন তারা হেল্প করবে। 2029 সাল পর্যন্ত আমাদেরকে কি মুক্ত তারা মোটামুটিভাবে সুবিধা দিয়ে থাকবে, এবং এটাকে বলা হয় এলডিসি প্লাস।
এলডিসি প্লাস বলা হয় এটাকে, তারা আমাদেরকে এটা দেবে। কিন্তু 29 সালের পরে ঠিক আমাদের কি হবে এটা নিয়ে ভাবার বিষয়। 29 সালের পরে আমরা ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ থেকে যে ঋণগুলো নিচ্ছি, আইএমএফ এর এই ঋণগুলোকে আমাদের আবার পরিশোধ করতে হবে। তখন হয়তো যে আমরা একটা বিপদে পড়তে পারি। যে সরকার এখন ক্ষমতা আসবে তাকে এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হবে, অফকোর্স, কোনো উপায় নেই। 2025 সালে শান্তিতে নোবেল বিজয়ী নারী, এই যে আমরা 2 দিন আগে দেখলাম, তাই না, এটা নিয়ে খুব আলোচনা এবং সমালোচনা হচ্ছে, খুবই আলোচনা এবং সমালোচনা হচ্ছে। মারিয়া করিনা মাসাদো, মারিয়া করিনা মাসাদো, ইনি হচ্ছেন ভেনেজুয়েলার বিরোধী দলের নেত্রী। ভেনেজুয়েলার বর্তমান যে নিকোলা মাদুরো আছে, এই মাদুরোর বিরোধী পক্ষ, তিনি গণতন্ত্রের জন্য স্বৈরশাসকের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে। এই জন্য গণতন্ত্রের তিনি প্রতীক হিসেবে তাকে এই যুদ্ধ করা, এই প্রতিবাদ জানানোর জন্য তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। অনেকেই নোবেল পুরস্কার নিয়ে বেশ কিছু কন্ট্রাডিক্টরি এখন আছে। আপনারা সবাই জানেন যে তার এই নোবেল পুরস্কার অনেক দেশ মেনে নিচ্ছে না, কারণ তিনি নাকি কিছু কিছু সময় আবার এই গণতন্ত্রের বিপক্ষেও কথা বলেছেন, আবার গণতন্ত্রের জন্য তাকে এটা দেওয়া হয়েছে। আমি ঠিক জানি না আসলে শান্তিতে তারা কিভাবে কি দেয়, এগুলো আমার মাথায় ধরে না, কারণ খুব একটা বেশি গুরুত্বপূর্ণ কাজ তো এটা না, যার জন্য ওনাকে ঠিক এই বড় বড় পুরস্কারে দেওয়া হবে। ইচ্ছা বড় অনেক ভূমিকা রাখা ব্যক্তি পৃথিবীতে আছে, তাদেরকে কেন দিচ্ছে না আমি জানি না। তাদের মধ্যে যা চায় তাই দিয়ে দেয়। আয়রন লেডি বলা হয়, কি বলা হয়, ভেনেজুয়েলার আয়রন লেডি বলা হয়, আয়রন লেডি বলা হয়ে থাকে ভেনেজুয়েলার। পাশাপাশি তার রাজনৈতিক দলের নাম কি বলেন তো দেখি, ভেন্টি ভেনেজুয়েলা। কি নাম? ভেন্টি ভেনেজুয়েলা, ঠিক আছে। তার রাজনৈতিক দলের নাম হচ্ছে ভেন্টি ভেনেজুয়েলা। তিনি মূলত এটা থেকেই তার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। রাজনৈতিক দল, এটা পরীক্ষা প্রশ্ন আসতে পারে, 100 ভাগ ধরে নিতে পারেন। যেহেতু এবার বিসিএস চলে আসছে, পাকিস্তানের কোন উপপররাষ্ট্রমন্ত্রী এসেছেন বাংলাদেশে, তিনি কোন দলের ছিলেন, কোন দল ছিলেন, দেখেন কোথায় থেকে প্রশ্ন করে, কোনো ইম্যাচিউর প্রশ্ন করে ফেলেছে তারা। সো এটা আপনারা পড়ে ফেলবেন, ভেন্টি ভেনেজুয়েলা, তার রাজনৈতিক দল এই মাসাদোর। আর তিনি মূলত ওই দেশে বিরোধী দলে বর্তমানে রয়েছেন, তিনি গণতন্ত্রের জন্য যুদ্ধ করে যাচ্ছেন। এই যে কয়টা তথ্য খুব গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করবেন। আশা করি এগুলো থেকে মোটামুটি ভাবে কমন পাবেন অনেক কিছু। আজকে তথ্যগুলো আমার নিজের কাছে মনে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। সো মনোযোগ দিয়ে সবাই পড়বেন। আর যদি কোনো বন্ধু বান্ধবী থাকে তাকেও বলবেন যে এই লাইভগুলো যেন দেখে, তাদের জন্য খুব ভালো হবে। অ্যাটলিস্ট তারা সাম্প্রতিক জ্ঞানের মধ্যে মোটামুটি রিচ হবে। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান আমরা কি আর করবো, আমরা কয়েকদিন আগে হেরে গেলাম। আজকে বাংলাদেশের খেলা আছে নাকি? বাংলাদেশের খেলা আছে, বাংলাদেশের খেলা 6টায় আছে হংকং এর সাথে। সো দেখার চেষ্টা করবেন। এর আগে আমরা হেরে গিয়েছি গত খেলায়। আমাদের র্যাঙ্কিং এখন পর্যন্ত 184তম, খুবই বেশি। এই 2000 কত সালে বলেন তো, এই 2026 সালে বিশ্বকাপ খেলবে 48টা দেশ, তার মধ্যে আমাদের অবস্থান 184তম। আমরা কবে যে আসবো, তাই না? আমাদের চেয়ে অনেক ছোট দেশ আরো আছে যেগুলো বিশ্বকাপ খেলে, কিন্তু আমরা পারি না। আমাদের চেয়ে অনেক জনসংখ্যা কমের দেশ আছে। আর্জেন্টিনার জনসংখ্যা আমাদের চেয়ে কম, ব্রাজিলের জনসংখ্যা আমাদের চেয়ে কম, সেগুলো আমাদের চেয়ে কত বেশি আজকে হয়ে আছে, তাই না? সো বাংলাদেশের রেটিং হচ্ছে 184তম। আর পয়েন্টের ভিত্তিতে যদি পয়েন্ট আসে অনেক সময় পরীক্ষায়, পয়েন্ট হচ্ছে 890.20। কত? 890.20 আমাদের পয়েন্ট, এটা পরীক্ষা আসে। এখন বলেন তো দেখি সর্বোচ্চ দেশ কোনটি, শীর্ষ দেশ কোনটি? এটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? মাথা রাখবেন, শীর্ষ দেশ কিন্তু এখন আর্জেন্টিনা না, শীর্ষ দেশ এখন হচ্ছে স্পেন। কোন দেশ? স্পেন। দ্বিতীয় অবস্থানে এখন রয়েছে আর্জেন্টিনা, অর্থাৎ আর্জেন্টিনা তাদের হারিয়ে ফেলেছে, যদি বলি আমরা তাদের স্থান হারিয়ে ফেলেছে। শীর্ষে ছিল তারা, এখন 2 নম্বরে চলে এসেছে, 1 নম্বরে স্পেন চলে এসেছে। সো এই যে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, ধরে রাখবেন। পাশাপাশি ফিফা যেহেতু চলে আসছে, ফিফা র্যাঙ্কিং এ 2026 সালে বিশ্বকাপ, আমি এর আগে বলে দিয়েছি 26 সালে বিশ্বকাপ কয়টি দেশে হবে? 3টি দেশে হবে, তাই না? 3টি দেশ, ইউএসএ, কানাডা এবং মেক্সিকো। কানাডা এবং মেক্সিকো। কতটি দেশ খেলবে? 48টি দেশ খেলবে। কতটি? 48। তো আমরা 184তম। আমরা যে কবে ঠিক বিশ্বকাপ খেলবো আমরা জানি না। তবে ক্রিকেটে আমরা পিছিয়ে গেছি, ক্রিকেটে আমাদের অলরেডি ওয়ানডে র্যাঙ্কিং শেষ। আমরা এখন আবার নতুন করে ওই যে সেই নাইরু আর পাপুয়া নিউগিনির সাথে খেলে আমাদের আবার নতুন করে কি আসতে হবে, ওয়ানডে বিশ্বকাপে আমাদের অংশগ্রহণ করতে হবে। কতটা আমরা নিচে নেমে গেছি। সো ক্রিকেটে আমার মনে হয় এদেরকে বেতন দেওয়া হচ্ছে না, দেওয়াই ভালো। এদের খেলা পুরোপুরি ভ্যানিশ করে দেওয়া উচিত।
ঠিক আছে, এরা শুধু ওই চুনগাম চাবাতে পারে। এদের মধ্যে ওই কিছু কিছু আছে যে গরিবুল আসার মাজারের যে ফকিরগুলো আছে না, ফকিরগুলোর মতো চেহারা নিয়ে সেখানে খেলতে যায়। এদের কোনো টেন্ডেন্সি নাই খেলার মতো, মানে খেলবে যে এরা, এদের যে খেলা দরকার, একটা ম্যাচ যদি জিতে যায়, কেউ একটা ম্যাচে রান করলে আরেকটা ম্যাচে 10টা ম্যাচ ভাবে যে আমি তো ফ্রিতেই খেলবো, সমস্যা কি? এদের দ্বারা ঠিক আপনি কি চান, তাই না? টি-20 জিতে গেছে আফগানিস্তানের সাথে, মনে করছে দুনিয়া আমি দখল করে ফেলছি, এদিকে আবার প্রত্যেকটা ওয়ানডে ম্যাচ হেরে যাচ্ছে। এই ওয়ানডে র্যাঙ্কিং আমরা শেষ হয়ে যাচ্ছে এই জন্য। তো এই দেশকে দিয়ে ক্রিকেটে আশা করা যায় না। তবে যা হচ্ছে বাংলাদেশের ফুটবলে, আমার কাছে এটা আমি খুবই আশাবাদী। অ্যাটলিস্ট বাংলাদেশের ফুটবল নারী এবং পুরুষ উভয়কে ঠিকভাবে যদি কাউন্সেলিং করা যায়, আশা করা যায় আগামী 10-20 বছর পরে হলেও আমরা বিশ্বকাপের দিকে জায়গা নিতে পারি। কিন্তু আমাদের দ্বারা ক্রিকেট সম্ভব না। ক্রিকেটে এটা বোঝা হয়ে গেছে, এটা অযথা একটা করে রাখছে আমাদেরকে জাস্ট। কারণ আমরা এশিয়া কাপে দেখেছি 134 রান করতে শেষ হয়ে যাচ্ছে, পাঁচ উইকেট চলে যায় 10 রানের জন্য। এই দেশকে দিয়ে ক্রিকেট আমরা কি ভরসা করি? আমার কথাগুলো হয়তো অনেকে শুনবেন, অনেকে জানেন বা যাবে, কিন্তু আমি এটা সম্পূর্ণভাবে বলি যে এই দেশে ক্রিকেটে কখনো উন্নয়ন সম্ভব নয়। ফুটবলে যদি এই টাকাগুলো ইনভেস্ট করা হয়, ফুটবল নারী দলও আমাদের খুবই সুন্দর, ফুটবলের পুরুষ দলও আমাদের খুবই সুন্দর। তারা আমাদের দেশে আসলে খেলতে এসেছে। এই যে হামজাকে যদি বলি, হামজা আমার দেশের প্রতিনিধি করে আসতেছে না, হামজা এখানে একটা ম্যাচ খেলতে আসে মাত্র 20,000 টাকা পায়। আর ওইখানে তার একটা ম্যাচের জন্য প্রায়, যদি আমরা বলি ডে প্রতি, প্রায় তার 2 লাখ থেকে 3 লাখের মতো শুধু পেমেন্ট পায়, সে না খেললেও পায়। বুঝেছেন তো? তাহলে কোন আশায় সে আসে এই দেশে? সেদিন ওর কান্নাটা আপনারা দেখেছেন, লাস্ট ওয়ার্নিংয়ে 10 সেকেন্ডের মধ্যে আমরা গোলটা খেয়ে ফেলেছি। এটাও ওই বাংলাদেশের এদের জন্য হয়েছে। ডিফেন্স ভালো না। সো ফুটবলে যদি আমরা ঠিকভাবে করতে পারি, হংকংয়ের মতো বিশাল একটা অনেক ফুটবলের ক্ষেত্রে তারা ভালো র্যাঙ্কিংয়ে আছে, তাদের সাথে আমরা কম্পিট করেছি, ভালো একটা গোল করেছি, খারাপ না। মেয়েরাও ঠিক সেম, কয়েকদিন আগে সাব চ্যাম্পিয়নশিপ থেকে শুরু করে অন্যান্য জায়গাগুলো আমরা কি হলাম, চ্যাম্পিয়ন হয়ে চলে আসলাম। এটা তো ভালো একটা জায়গা আছে। ইভেন নারী ক্রিকেট দলও ভালো, শুধু এই পুরুষদেরকে কোনোভাবে ঠিক করা যাচ্ছে না। আশা করি এটা নিয়ে এটা আমাদের অযথা একটা বোঝা নিয়ে থাকাচ্ছে, এই টাকাগুলো যদি অ্যাটলিস্ট ফুটবলে ইনভেস্ট করা যায়, খারাপ কিছু হবে না। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO এর সদস্য রাষ্ট্র, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাংহাই কোঅপারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ রাষ্ট্র, এটা হচ্ছে 10টি রাষ্ট্র। এইখানে মানে বেলারুশ আছে, রাশিয়া আছে, কাজাখস্তান, ভারত, কিরগিজস্তান, পাকিস্তান, তাজিকিস্তান, স্থানভুক্ত যে রাষ্ট্রগুলো আছে সবগুলো নিয়েছে, ইরানকে নিয়েছে এবং চীনকে নিয়েছে। এইগুলো মিলে 10টা দেশ হিসেবে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন তৈরি হয়েছে। এই মোটামুটি আজকে আপনাদের সাথে আমার যতটুকু জানানোর ছিল, খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছি, একেবারে গুরুত্বপূর্ণ ধরে নিতে পারেন। সব কয়টা প্রশ্ন আমার কাছে পরীক্ষা আসার মতো মনে হয়েছে। সো একেবারে সুন্দর করে লাইভটা দেখবেন, দেখার পর এখান থেকে যে প্রশ্নগুলো আমি দিচ্ছি খাতা কলম নিয়ে সুন্দর করে লিখে ফেলবেন। প্রতি সপ্তাহে যদি এটা দেখেন, আমি বলে দিচ্ছি সাম্প্রতিকের জন্য কিছু পড়তে হবে না, এখান থেকে সাম্প্রতিক সব কমন পেয়ে যাবেন, একবারে নিশ্চিত থাকতে পারেন। সো এই কারেন্ট অ্যাফেয়ার্স এটা ওটা পড়ে দৌড়াদৌড়ি করা, কোনটা থেকে কোনটা পড়বে এগুলো দরকার হবে না, আরামসে সাম্প্রতিক এখান থেকে শেষ করে ফেলবেন। ঠিক আছে? সো আজকের মতো তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবারও আপনাদের সাথে বিশেষ আপডেট নিয়ে আসবো। সে পর্যন্ত সবাইকে আজকের মতো বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।